গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়ে কতগুলো প্রশ্ন এবং তার উত্তরটি কীভাবে লিখতে হবে এই সংক্রান্ত। প্রথমে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এবং এর মূল নীতি কী। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি ভোল্টামিটার বা তড়িৎ বিশ্লেষক কোষ। এখানে একটি তড়িৎ কোষ বা ব্যাটারি রাখা আছে। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যে পাতটা যুক্ত আছে সেটা হচ্ছে অ্যানোড এবং ঋণাত্মক মেরুর সঙ্গে যে পাতটি যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড। এবং এখানে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে রেখে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। তাহলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি ভেঙে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়। এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো। এই সোডিয়াম ক্লোরাইড যদি কঠিন অবস্থায় থাকে, এটাকে যদি তাপ দেওয়া যায় তাহলে এটি গলে যায় এবং এখানে Na+ Cl- এই অবস্থায় Na+ হচ্ছে ক্যাটায়ন আর Cl- হচ্ছে অ্যানায়ন ক্লোরাইড এই দ্রবণের মধ্যে অবস্থান করে। এবারে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। তো ক্যাটায়নগুলো এখানে হচ্ছে সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম ধাতু রূপে এখানে সঞ্চিত হয়। তাই ইলেকট্রন যেহেতু গ্রহণ করলো তাই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। অপরদিকে অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে এবং সেখান থেকে ইলেকট্রন তার বর্জন করবে। এখানে ক্লোরাইড আয়ন একটি ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো এবং ক্লোরিন পরমাণুগুলো মিলে আবার ক্লোরিন অণুতে পরিণত হলো এবং এখান থেকে এই ক্লোরিন গ্যাস আকারে বেরিয়ে আসবে। তাই এই অ্যানোডে বিক্রিয়াটি যে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে সেটা হচ্ছে জারণ, আর ক্যাথোডে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজারণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের মূল লক্ষ্য হলো মূল নীতি হলো যে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে এবং ইলেকট্রন গ্রহণ করবে। তাই ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে বিজারণ, আর অ্যানায়নগুলো অ্যানোডে যাবে এবং সেখানে ইলেকট্রন বর্জন করবে। তাই এই অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে জারণ। তাই তড়িৎ বিশ্লেষণ হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কি বুঝো? এখানে হাইড্রোজেন এর ইলেকট্রন বর্জন ক্ষমতা বা ইলেকট্রন ত্যাগের ক্ষমতা যদি 0 ধরে অন্যান্য ধাতু পরমাণুগুলোকে যদি সাজানো যায় তাহলে যে সারিটা পাওয়া যাবে সেই সারিটাকে বলা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এই ধাতুর সক্রিয়তা শ্রেণী সবচেয়ে উপরে থাকে পটাশিয়াম এবং সবচেয়ে নিচে থাকে সোনা। তবে কোনো কোনো বইয়ে আবার সবচেয়ে উপরে লিথিয়ামকে রাখা হয়। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটি ছকে দেখানো হয়েছে। উপরে থেকে নিচে থেকে
পর্যন্ত গেলে আমরা দেখব যে যদি তড়িৎ বিশ্লেষ্য এই দ্রবণের ভিতরে যদি একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন যদি থাকে, তাহলে নিচের দিকে যেটি থাকবে, যে আয়নটি থাকবে, সেটি আগে মুক্ত হওয়ার প্রবণতা দেখা যায়। সেরকম অ্যানায়নগুলোর মধ্যে দুই বা ততোধিক যদি থাকে, তাহলে যেটি নিচের দিকে থাকে সেটি আগে দ্রবণ থেকে মুক্ত হবে। আমরা একটি উদাহরণ দিচ্ছি। মাধ্যমিক 2018 একটি কোয়েশ্চেন এসেছিল যে MsO4 এই তড়িৎ বিশ্লেষ্য একটি পদার্থ, যেখানে M সমান হচ্ছে ধাতু। এর জলীয় দ্রবণকে যদি তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখক এবং বিক্রিয়াটি জারণ না বিজারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা MsO4 এর প্রথমে বিয়োজন ঘটাবো। এটি তড়িৎ বিয়োজিত হলে আমরা জানি সালফেট এর হচ্ছে SO4 2- SO4 2-, তাহলে এই যতটা ঋণাত্মক চার্জ থাকবে তার বিপরীতে ততটা ধনাত্মক চার্জ ক্যাটায়নের থাকবে। তাহলে এখানে M হবে 2+, আর যেহেতু জলীয় দ্রবণ নেওয়া আছে তাই H2O এটি ভেঙে গিয়ে H+ এবং OH- হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। এখানে ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে যে ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে। এখানে ক্যাটায়ন হচ্ছে M2+, ক্যাথোডে যাবে এবং দুটি ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে বিজারিত হবে। অথবা এখানে আরেকটি ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে H+। এই H+ একটি ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে এবং দুটি হাইড্রোজেন পরমাণু মিলে এখন হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে কোন বিক্রিয়াটি ঘটবে? কোন বিক্রিয়াটি ঘটবে নির্ভর করে M ধাতুর উপর। M ধাতুর যে প্রকৃতি আছে সেই M ধাতুর প্রকৃতির উপর। কারণ এখানে হাইড্রোজেনের অবস্থান, M ধাতু যদি উপরের দিকে থাকে তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেটা নিচের দিকে থাকবে সেটি আগে মুক্ত হবে, সেই ক্ষেত্রে হাইড্রোজেন মুক্ত হবে। এবং M ধাতুটা যদি হাইড্রোজেনের নিচের দিকে থাকে তাহলে সেটি আগে মুক্ত হবে। দু 2014 সালে মাধ্যমিকে একটি কোয়েশ্চেন এসেছে, যেটা হচ্ছে তোমাদের 70 নম্বর কোয়েশ্চেন, যে Ma2 একটি তড়িৎযোজী যৌগ, যার M হচ্ছে একটি ধাতব মৌল এবং A হচ্ছে একটি অধাতব মৌল। জলীয় দ্রবণে এটি কি কি আয়নে বিয়োজিত হয় এবং
এবং Ma2 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যায়। তাহলে এখানে Ma2 এটা যদি আমরা মনে মনে ক্যালসিয়াম ক্লোরাইড যদি কল্পনা করি, তাহলে M হচ্ছে 2+ আর দুটো A মাইনাস, আর এর জলীয় দ্রবণ আছে তাই জন্য H2O, এটি ভেঙে গিয়ে H+ এবং OH মাইনাস আয়ন পর্যন্ত হয়। এখানে ক্যাটায়ন হিসাবে M2+ এবং অ্যানায়ন হিসাবে 2A মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। এখন জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে M2+ এবং H+ এই দুটো আয়ন এবং অ্যানায়ন রূপে A মাইনাস আর OH মাইনাস হাইড্রোক্সিড মূলক তৈরি হয়েছে। এই ক্যাটায়ন কোন আয়নটি ক্যাথোডে যায়, তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে মুক্ত হবে। তাহলে এখানে M2+ এই আয়নটি দুটি ইলেকট্রন গ্রহণ করে এটি বিজারিত হয়ে M ধাতুতে পরিণত হবে। কিন্তু যদি M ধাতুটা যদি হাইড্রোজেনের উপরে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আবার হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে এবং দুটি হাইড্রোজেন পরমাণু আবার যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করবে। বেশিরভাগ বইয়ে এই M ধাতুটিকে উল্লেখ করা হয়েছে, কিন্তু M ধাতুটির অবস্থান হাইড্রোজেনের উপরে আছে না নিচে আছে, অর্থাৎ M ধাতুর প্রকৃতির উপরই এই কোনটি ক্যাথোডে মুক্ত হবে সেটা তোমাদের দেখাতে হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কিভাবে ধাতুর বিশোধন করা হয়। এখানে 48 নম্বর একটি কোয়েশ্চেন, যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি ঘটবে। তাহলে কপার সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটি বিয়োজিত হয়ে Cu2+ এবং SO4 2- আয়নে বিশ্লিষ্ট হয় এবং জল এটিও ভেঙে গিয়ে H+ এবং OH- উৎপন্ন করে। তাহলে দ্রবণে এখানে ক্যাটায়ন রূপে Cu2+, H+ এবং অ্যানায়ন রূপে থাকবে SO4 2- OH- অবস্থান করবে। এখানে বিশুদ্ধ তামার পাতকে কপার দণ্ডকে ক্যাথোড হিসাবে এটি একটি পাতলা দণ্ড নেওয়া হয় এবং অবিশুদ্ধ কপার পাতকে অ্যানোড হিসাবে নেওয়া হয়, এটি আকারে থাকে মোটা এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। এই অবস্থায় যদি তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে আমরা দেখব যে এখানে ক্যাটায়ন রূপে দুরকম আছে, Cu2+, H+। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে আমরা দেখেছি যে সাধারণত নিচের দিকের ক্যাটায়নগুলো আগে মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তাহলে এখানে হাইড্রোজেন আর কপার
তাহলে কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে থাকায় এটি আগে মুক্ত হবে। তাই ক্যাথোড বিক্রিয়াটি হবে Cu2+, এখানে কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। বিক্রিয়াটি হচ্ছে বিজারণ। এই কপার পরমাণু এসে এই ক্যাথোডের উপরে সঞ্চিত হবে। অ্যানোড বিক্রিয়ায় এখানে সালফেট আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আছে। এই ছকে তোমরা দেখছো যে সালফেটের অবস্থান উপরের দিকে আর হাইড্রোক্সিল একেবারে নিচের দিকে। তাহলে যারা নিচের দিকে থাকে তারাই আগে মুক্ত হবে। এক্ষেত্রে সালফেট বা হাইড্রোক্সিল এখানে মুক্ত হওয়ার প্রবণতা দেখাবে, কিন্তু ওর আগেই অ্যানোড থেকে একটি কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে এটি জারিত হয়ে দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে এখানে সালফেট এবং হাইড্রোক্সিলের মধ্যে উচিত ছিল যে হাইড্রোক্সিল গিয়ে অ্যানোডে মুক্ত হবে, কিন্তু ওর আগেই অ্যানোড দণ্ড থেকে একটি কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে এই দ্রবণের মধ্যে চলে আসে। ফলে যত সংখ্যক কপার আয়ন ক্যাথোডে যুক্ত হবে তত সংখ্যক কপার আয়ন অ্যানোড থেকে ছুটে এসে এই দ্রবণে সঞ্চিত হবে। ফলে দ্রবণের গাঢ়ত্ব বা বর্ণের কোনরূপের পরিবর্তন হবে না, কিন্তু ক্যাথোড পাত ধীরে 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 মোটা হবে এবং অ্যানোড পাতটি ধীরে 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 সরু হবে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। আর এই বিক্রিয়ায় এখানে একটি মসলিন রেশমের কাপড় দিয়ে এই অ্যানোড পাতটিকে ঢাকা থাকে, ঘেরা থাকে। এখানে এই অ্যানোড পাতটিকে যে অ্যানোড মাড বা অ্যানোড কাদা, এই অ্যানোড কাদাগুলো যখন অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে এখানে সোনা, রূপা এবং প্লাটিনাম এসব মূল্যবান ধাতুগুলো এর ভিতরে সঞ্চিত থাকে। এটাই বলা হচ্ছে অ্যানোড মাড। কপার সালফেটের জলীয় দ্রবণে যদি কপার তড়িৎদ্বার ব্যবহার না করে যদি প্লাটিনাম তড়িৎদ্বার যদি ব্যবহার করা হয় তাহলে কি ঘটবে? 49 নম্বর কোয়েশ্চেন। এক্ষেত্রে কপার সালফেট আয়নিত হয়ে Cu2+ সালফেট আয়ন এবং জল ভেঙে H+ ও H আয়ন উৎপন্ন করবে। এখানে ক্যাথোড বিক্রিয়া কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে এখানে মুক্ত হবে, কিন্তু প্লাটিনাম এখানে একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসাবে কাজ করে। প্লাটিনামের এখানে কোনো পরমাণু ছুটে দ্রবণের ভিতরে আসবে না। এক্ষেত্রে অ্যানায়ন রূপে আছে সালফেট আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে সালফেট এবং এখানে আছে হাইড্রোক্সিল। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেটা নিচের দিকে অবস্থান করবে সেই আয়নটি ছুটে যাবে। এখানে 4টি হাইড্রোক্সিল আয়ন 4টি ইলেকট্রন বর্জন করে 4টি হাইড্রোক্সিল মূলকে পরিণত হয় এবং 4টি হাইড্রোক্সিল মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ এখানে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এবং কপার সালফেটের কপার
ক্যাথোডে সঞ্চিত হবে। কপার সালফেট বা তুতে এর জলীয় দ্রবণ হচ্ছে সাধারণত নীল বর্ণের, কিন্তু কপার সালফেট থেকে কপার যখন ধীরে 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 ক্যাথোডে সঞ্চিত হতে থাকবে, তখন দ্রবণের যে নীল বর্ণ ছিল সেটা ধীরে 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 বর্ণহীন হতে থাকবে এবং দ্রবণে দুটি আয়ন অবস্থান করবে, একটা হচ্ছে H+ আর অপরটা হচ্ছে SO4 2-। এখানে দুটো H+ এবং SO4 এ দুটো যুক্ত হয়ে আবার H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ দ্রবণটা বর্ণহীন হবে এবং ধীরে ধীরে দ্রবণটি আম্লিক প্রকৃতির হয়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং সিলভার ক্লোরাইডকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন? এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এটি তড়িৎ বিয়োজিত হয়ে আংশিক বিয়োজিত হয়ে NH4+ এবং OH- আয়ন উৎপন্ন করে এবং সিলভার ক্লোরাইডের বেশিরভাগ অণু বিয়োজিত হয়ে Ag+Cl- ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ দ্রবণে এর আয়নের সংখ্যা খুব কম, কিন্তু সিলভার ক্লোরাইড দ্রবণে এটি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাই এটি হচ্ছে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু সামান্য অ্যাসিড বা ক্ষার বা তড়িৎ বিশ্লেষ্য মিশালে তড়িতের সুপরিবাহী হয় কেন? বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কারণ বিশুদ্ধ জলে খুব কম সংখ্যক অণু বিয়োজিত অবস্থায় থাকে। এখানে জল ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। এই কোটি কোটি অণুর মধ্যে 2-4টি অণু ভাঙে, তাই এটি একটি তড়িতের কুপরিবাহী। কিন্তু এতে যদি সামান্য পরিমাণে অ্যাসিড, ক্ষার বা লবণ যদি যোগ করা হয়, তাহলে এটি আবার সুপরিবাহী হিসাবে কাজ করে। এর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করা হয়, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে H+ এবং Cl- আয়নে ভেঙে যায়। এখানে জলের সঙ্গে এই H+ আয়নটি যুক্ত হয়ে H3O+ হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। সমগ্র বিক্রিয়াটি যদি আমরা দেখাই, তাহলে এখানে H2O + HCl এই দুটি যুক্ত হয়ে জলের সঙ্গে এই হাইড্রোজেন আয়নটা যুক্ত হয়ে হাইড্রোক্সিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই আয়ন দুটি জন্য জল তড়িতের সুপরিবাহী পদার্থ হয়ে যায়। সাধারণ লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী, কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী কেন? সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ এবং এটি জলের সাথে জলে দ্রবীভূত হয়ে Na+, AQ বলতে এখানে অ্যাকোয়া, Na+ এবং Cl- ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই দুটি ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্যই তড়িৎ বিশ্লেষণ করতে পারে। কিন্তু চিনি হচ্ছে একটি সমযোজী যৌগ,
এই সমযোজী যৌগ হওয়ার জন্য এটি আয়নিত হয় না। এই আয়নিত হয় না, এর ফলে চিনির জলীয় দ্রবণ তড়িৎ চলাচল করতে পারে না। গাঢ় H2SO4 এর চেয়ে লঘু H2SO4 তীব্র অ্যাসিড কেন? যে অ্যাসিডে যত বেশি সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে সেই অ্যাসিডটি তত তীব্র হবে। এখানে H2SO4 এটি বিয়োজিত হয়ে 2H প্লাস SO4 2- উৎপন্ন করে। আমরা জানি অ্যাসিডে সাধারণত জল যোগ করতে গেলে এটি লঘু হয়, এবং কোনো অ্যাসিড যত বেশি লঘু হবে, জলযুক্ত হবে, সেই অ্যাসিড তত বেশি আয়নিত হবে। এবং গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে জলের পরিমাণটা কম থাকে, ফলে কম সংখ্যক অণু আয়নিত হয়। তাহলে গাঢ় H2SO4 এ যে হাইড্রোজেন আয়ন থাকে সেটির পরিমাণ কম, কিন্তু লঘু H2SO4 এ যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় সেটির পরিমাণ বেশি। এই জন্য লঘু বা পাতলা সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড। এবারে আমরা আলোচনা করব তড়িৎ বিয়োজন বা আয়নিক ভবন কি। কোনো কোনো বইয়ে তড়িৎ বিয়োজন বা আয়নিক ভবন একই দেখাচ্ছে, আবার কিছু বইয়ে এদের মধ্যে কিছু সামান্য পার্থক্য দেখা যায়। তোমরা এখানে দেখো যে তড়িৎ বিয়োজন কোনো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলো বিয়োজিত হয়ে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন যদি উৎপন্ন করে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তড়িৎ বিয়োজন। আর আয়নিক ভবনের ক্ষেত্রে কোনো প্রসম অণু থেকে, এখানে জল, হাইড্রোজেন ক্লোরাইড, প্রসম অণু থেকে যদি ধনাত্মক বা ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন যদি উৎপন্ন হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আয়নিক ভবন। এখানে 2 নম্বরে আমরা যদি পার্থক্য বিচার করি, তাহলে তড়িৎ বিয়োজন প্রক্রিয়াটা হবে উভমুখী। এখানে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো হবে তার ক্যাটায়ন অ্যানায়নে বিশ্লিষ্ট হলে আমরা তীরটা যে চিহ্ন দেব সেটা উভমুখী হিসাবে দিতে হবে। আর আয়নিক ভবনের ক্ষেত্রে যে তীরটা দেব সেটা হবে একমুখী। কারণ এই সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আর ক্লোরাইড আয়নে ভেঙেছে, এটি যুক্ত হয়ে আবার সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এখানে জল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়ে হাইড্রোক্সিনিয়াম এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে, কিন্তু এটি আবার ফিরে আসে না, তাই এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী। 3 নম্বর, তড়িৎ বিয়োজনে সর্বদা আয়ন উৎপন্ন করে। এখানে যে কোনো উদাহরণ আমরা যদি নিই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ভেঙে সাধারণত ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়। আর আয়নিক ভবনের ক্ষেত্রে প্রসম অণুগুলো ভেঙে সেটা আয়ন উৎপন্ন হতে পারে কিংবা প্রসম অণু উৎপন্ন হতে পারে। এখানে 2 রকমই উৎপন্ন হতে পারে, এখানে আয়ন বা প্রসম অণু। আর তড়িৎ বিয়োজন মাত্রা, এটা আবার কি? তড়িৎ বিয়োজন মাত্রা হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেটি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়
দ্রবণের ভিতরে একক আয়তনে কত সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করেছে, এর যে পরিমাণ সেটাকে বলা হচ্ছে বিয়োজন মাত্রা। আমরা এবার কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ বা আয়নীভবন আমরা দেখাবো। এখানে কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হলো, এদের তড়িৎ বিয়োজন ক্যাটায়ন এবং অ্যানায়ন কি উৎপন্ন হবে আমরা দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম, তোমরা জানো যে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13, ইলেকট্রন বিন্যাস 2, 8, 3, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। তাই অ্যালুমিনিয়ামের একটি অ্যালুমিনিয়াম পরমাণু 3টি ইলেকট্রন বর্জন করবে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুষ্ঠু কাঠামো লাভ করবে। এখানে 3টি ক্লোরিন পরমাণু আছে, এই 3টি ক্লোরিন পরমাণু Cl- এই অ্যানায়নে বিভক্ত হবে। সিলভার নাইট্রেট, সিলভারের যোজ্যতা হচ্ছে 1, তাহলে Ag+, নাইট্রেটেরও যোজ্যতা 1, তাহলে NO3-। এখানে অ্যাসিটিক অ্যাসিড, এটি ভেঙে CH3COO, এটি হবে মাইনাস এবং H+, এই দুটি আয়নে বিভক্ত হবে। হাইড্রোজেন সায়ানাইড H+, Cn- এই আয়নে। অ্যালুমিনিয়াতে দুটি অ্যালুমিনিয়াম আছে, দুটি অ্যালুমিনিয়াম প্রত্যেকে 3টি করে ইলেকট্রন ছাড়বে। এখানে মোট ধনাত্মক চার্জ হচ্ছে 3 দুগুণে 6। বিপরীত দিকে 3টি অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন, এরা 2টি করে ইলেকট্রন গ্রহণ করে এখানে অ্যানায়নে পরিণত হবে। অ্যালুমিনিয়াম সালফেট, 2টি Al3+ হলো, সালফেট 3টি আছে, 3টি সালফেট, এদের হবে 2-। আর একটি উদাহরণ না হচ্ছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাহলে Ca2+, এবং নাইট্রেটের যোজ্যতা 1, দুটি নাইট্রেট আছে, এখানে NO3। এখানে আমরা যে কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নীভবন বা বিয়োজন দেখালাম, এখানে দেখা যাবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মোট যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সেটি অবশ্যই সমান হবে। এখানে অ্যালুমিনিয়ামের ধনাত্মক চার্জ হচ্ছে 3, ক্লোরাইডেরও ঋণাত্মক চার্জ হচ্ছে -3। সেজন্য তড়িৎ বিশ্লেষণের আগে বা পরে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি তড়িৎ নিরপেক্ষ থাকে। কেন? যে মোট তড়িৎ বিশ্লেষণের আগে বা পরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে, নাও পারে, কিন্তু মোট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মান অবশ্যই সমান হতে হবে। এখানে একটি প্রশ্ন, যে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না কেন? তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। এই সোডিয়াম পরমাণুর চারিদিকে এর একটি ধনাত্মক আয়ন এবং ক্লোরিন
পরমাণুর চারিদিকে ঋণাত্মক আয়ন কাজ করে। সোডিয়াম আর এই ক্লোরিন ক্যাটায়ন এবং অ্যানায়নটি কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এই বিপরীত আধান দুটি সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বা কুলম্বীয় বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এই যুক্ত থাকার জন্য কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের অণুগুলো বা স্থানান্তর ঘটে না, আয়নগুলো স্থানান্তরিত হয় না বা সরণ হয় না। এই সরণ হয় না বলে কঠিন অবস্থায় এটি তড়িৎ চলাচল করতে পারে না। সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এখানে আয়নীয় যৌগের জন্য যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একটা তীব্র তড়িৎ আকর্ষণ বা কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকার জন্য সাধারণত কঠিন হয়, কিন্তু এটিকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটি গলে যায়। তাহলে গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে। কেন? যে তাপ প্রয়োগে গলিত অবস্থায় আনলে আয়নীয় বন্ধন যে আছে সে Na+ এবং Cl- এর মধ্যে আকর্ষণ বল হ্রাস পায় এবং আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে। আয়নগুলি দ্রবণের ভিতর দিয়ে মুক্তভাবে ছুটাছুটি করে, ফলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায়, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যায়। এইভাবে তড়িৎ পরিবহন করতে পারে। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে কেন? এখানে জল হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক এবং জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান খুব বেশি। দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় তড়িৎ বিশ্লেষ্য থেকে বিপরীত ধর্মী আয়নগুলিকে বিচ্ছিন্ন করার ক্ষমতা। দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে ওই দ্রাবকের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি তত বেশি আয়ন উৎপন্ন করবে। এখানে সোডিয়াম ক্লোরাইড এখানে Na+ এবং Cl আকার, এখানে ঘন সন্নিবেশিত হিসাবে আয়নগুলো অবস্থান করে। সোডিয়াম এর চার্জ হচ্ছে প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস। এখানে জল ভেঙে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইডকে যদি জল যুক্ত করা হয় তাহলে এর যে বিপরীত আয়ন OH, এই OH হাইড্রোক্সিল আয়নটি Na+ আয়নের চারিদিকে আসে আর H+ আয়নটি ক্লোরাইডের চারিদিকে সরে যায়। ফলে এই সোডিয়াম ক্লোরাইডটিকে ভেঙে দিয়ে Na+ এবং Cl- ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। জল একটি ধ্রুবীয় দ্রাবক এবং এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি। এই দুটি ধর্মের জন্য Na+ এবং Cl- এর মধ্যে বন্ধন বা আকর্ষণ বলটাকে দুর্বল করে দেয়, ফলে আয়নগুলো গতিশীল হয় এবং তড়িৎ পরিবহন করে।
তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যখন চলে এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আরেকটি কোশ্চেন যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে? এর আগে আলোচনা করেছি আমরা যে সাধারণত ধাতব পরিবাহীগুলো তড়িৎ চলাচল করে সেটাতে হচ্ছে মুক্ত ইলেকট্রন, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ চলাচল করে সেখানে হচ্ছে আয়নগুলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আর একটি কোয়েশ্চেন যে কি প্রকার তড়িৎ ব্যবহার করবে? আমরা এখানে তড়িৎ কোষ বা ব্যাটারি যেটা যুক্ত করছি সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ ডিসি। তাহলে তড়িৎ পরিবহনের সময় ডিসি ব্যবহার করা হয়। আর একটি শর্ট কোশ্চেন আমি আলোচনা করছি যে তড়িৎ পরিবহনের সময় বা তড়িৎ বিশ্লেষণকালে ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী হয়? একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা। ইলেকট্রন প্রবাহ যে কপার গোল্ডের ক্ষেত্রে দেখলাম অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। তড়িৎ বিশ্লেষণকালে ইলেকট্রন প্রবাহ বা আয়নগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, এবং তোমরা আগেই জেনেছো যে এবি একটি পরিবাহী, যদি ইলেকট্রন এ থেকে যদি বি এর দিকে যায় তাহলে তড়িৎ প্রবাহটা তার বিপরীত দিকে ধরা হয়। এখানে যদি আয়ন বা ইলেকট্রনগুলো যদি অ্যানোড থেকে যদি ক্যাথোডের দিকে প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, তার বিপরীত দিকটা হবে। এখানে দেখো এখানে হাইড্রোজেন আয়ন, অ্যালুমিনিয়াম এবং কপার আয়ন আছে। এই ক্যাটায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে এবং কেন? এই প্রশ্নটি আছে। আমরা এর উত্তর করার জন্য ধাতুর যে সক্রিয়তা শ্রেণী আছে সেই সিরিজটি দেখব। এখানে অ্যালুমিনিয়াম অবস্থান হচ্ছে এখানে, কপারের অবস্থান এখানে, এবং হাইড্রোজেনটা হচ্ছে এখানে। আমরা জানি যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে ক্যাটায়নগুলো যেগুলো সবচেয়ে নিচের দিকে থাকবে তার মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে এখানে সবচেয়ে আগে মুক্ত হওয়ার প্রবণতা হচ্ছে প্লাস, এর উপরে আছে হাইড্রোজেন আর এর উপরে আছে অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আমরা দেখলাম এই তিনটির মধ্যে কপার আয়নটি ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এবারে আমরা লাস্ট কোয়েশ্চেন আলোচনা করছি। 1 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাস দুটির এসটিপিতে আয়তন কত হবে? যে জল, বিশুদ্ধ জল হচ্ছে তড়িতের উপরিবাহী, কিন্তু এতে সামান্য যদি অ্যাসিড যোগ করা হয় তাহলে এটি তড়িতের পরিবাহী হবে। জল ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আমরা এটার সমীকরণ আকারে দাঁড়ালে পাই জল থেকে উৎপন্ন হবে হাইড্রোজেন এবং অক্সিজেন, ব্যালেন্সের জন্য 2। এখানে 2 মোল জল থেকে 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন উৎপন্ন হবে। একে যদি 2 দিয়ে ভাগ করি আমরা তাহলে হয়ে গেল 1 মোল, 1 মোল, হাফ মোল। তাহলে 1 মোল জলে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 1 মোল।
আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি বুঝতে পেরেছ। যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে, আমি উত্তরটি করব। আগামীতে তোমাদের পরিবেশের ভাবনা এই চ্যাপ্টারটি তোমাদেরকে আলোচনা করা হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখান থেকে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।